আচ্ছা, তো ভাই ডেফিনেশন অফ প্রবাবিলিটি এখনো পর্যন্ত একটা বাকি আছে, তো সেটা শেষ করতে হবে আগে। তো বলো তোমরা কি কি ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়েছো, বলো। ক্লাসিক্যাল আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না, ডেফিনেশন। তো ডেফিনেশন অফ প্রবাবিলিটি এখনো পর্যন্ত তোমরা যা যা পড়েছো, নাম্বার 1 ক্লাসিক্যাল, নাম্বার 2 ফ্রিকোয়েন্সি, আর আজকে পড়বে অ্যাক্সিওমেটিক। এটাই আসলটা। তবে আমি যেটা আগেও বলেছি তোমাদের, যে এমন নয় যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা প্রথম দেওয়া হয়েছিল সেটাই অ্যাকসেপ্টেড হয়েছিল। প্রথম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা দেওয়া হয়েছিল সেটা নিয়েও অনেকের আপত্তি ছিল, ঠিক আছে। আজ আমরা যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন করব, দ্যাট ইজ দ্য মোস্ট মডার্ন অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। মানে বছরের পর বছর ধরে সেটার উপর মডিফিকেশন হয়ে হয়ে ফাইনালি যে একটা ডেফিনেশন এসেছে মোস্ট মডার্ন ফর্মে, সেটা আমরা পড়ব। প্রথম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা এসেছিল সেটা কিন্তু আমরা পড়ছি না, বুঝতে পারলাম? ওকে, চল অ্যাক্সিওমেটিক ডেফিনেশনে আসবো। তবে তার আগে এই যে দুটো ডেফিনেশন, এই দুটো ডেফিনেশন থেকেই কিন্তু অ্যাক্সিওমেটিক ডেফিনেশনের আইডিয়াটা পাওয়া যায়। অ্যাক্সিওমেটিক মানে কি? মানে হচ্ছে তার মধ্যে কিছু অ্যাক্সিওমস আছে, যে অ্যাক্সিওমস গুলোকে আমরা ট্রু বলে মেনে নেব। মানে অ্যাক্সিওম মানে কি? অ্যাক্সিওম মানে হচ্ছে সামথিং হুইচ ইজ আ পিলার অফ আ সাবজেক্ট, যেটা থিওরেম নয়, কিন্তু যে প্রমাণ করবে এমন নয়। থিওরেম হলে তাকে প্রমাণ করা যায়, অ্যাক্সিওমের প্রমাণ হয় না, ঠিক আছে। কিন্তু সেটাকে সরিয়ে দিলে পুরো সাবজেক্টটা কোল্যাপস করে যাবে, ওই জন্য বলা হয় পিলার অফ দ্য সাবজেক্ট। বুঝতে পারছো? ঠিক আছে। তো অ্যাক্সিওম আনতে গেলে তার তো একটা ধারণা লাগবে, তার তো একটা বেস লাগবে, ঠিক আছে। সেই বেসটা বোঝার জন্য আগে আমি এই দুটো ডেফিনেশনের কিছু রেজাল্টস দেখাবো, কিছু ডিডাকশন দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাক্সিওমটা কেন ওইভাবে তৈরি হয়েছে। বুঝতে পারলে? চলো হেডিং করো ডিডাকশন অফ সাম ইম্পর্টেন্ট রুলস। এই যে আমি রুলস কথাটা লিখলাম, এই রুলস কথাটার মিনিং বোঝো। রুলস মানে কি? তুমি যদি বলো যে ট্রেনে উঠলে কেন টিকিট কাটতে হয়, এটা রুল, টিকিট কাটতে হবে, ঠিক আছে। এখন কেন কাটতে হবে সেটা কি তোমার টিটি বোঝাবে? ধরে ধরে বোঝাবে? বোঝাবে না, ফাইন নিয়ে নেবে। তো রুল মানে হলো যেটার এগেইনস্টে তুমি কোয়েশ্চেন করবে না, মেনে তোমাকে নিতে হবে। কিন্তু আমরা সেটাকে ডিডাকশন করছি, ডিডাকশন মানে সেটাকে প্রমাণ করছি, ঠিক আছে। তো একবার যখন প্রমাণ হয়ে যাবে তারপর সেগুলোকে রুল বলে মেনে নিতে হবে, তারপরে তুমি আর কোয়েশ্চেন করতে পারবে না, ঠিক আছে। মানে মনে করো রেল মন্ত্রী একটা বৈঠক করে ভাড়া ঠিক করে দিয়েছে, এবার তুমি প্রশ্ন করতে পারবে না যে এই স্টেশন পর্যন্ত 5 টাকা, পরের স্টেশনে কেন 10 টাকা, পরের স্টেশনে 6 টাকা হওয়া উচিত, 7 টাকা হওয়া উচিত, কেন 10 টাকা? প্রশ্ন করা যাবে না, বুঝতে পারলে? রুল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। চলো শুরু করছি। রুল নাম্বার 1, ফর এনি ইভেন্ট A, probability of A, সেইভাবে লিখো 0 less equal probability of A less equal 1। এটা তোমার ফার্স্ট রুল, আমরা এটাকে প্রমাণ করব, ঠিক আছে। কিন্তু প্রমাণ করার পর ওই রুলটাকে আর কোনোদিনও প্রশ্ন করতে পারবো না, বুঝে গেছে? কারণ ওটা রুল হয়ে গেল। আচ্ছা চলো, আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনিশন। ক্লাসিক্যাল ডেফিনিশন খুব আর ইউজ করব না, ফ্রিকোয়েন্সি ডেফিনিশনটা ইউজ করব, ঠিক আছে। এবার কথাটা বোঝো। তুমি এর আগে যখন ফ্রিকোয়েন্সি ডেফিনিশন অফ প্রবাবিলিটি পড়েছো, মনে পড়ে কি পড়েছো? বলো বলো। মানে ধরে নিয়ে একটা ধরে নিয়ে সেটা রেসপেক্টে তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে তুমি কোনো ফাইনাইট নাম্বার অফ টাইমস ট্রায়াল করছো, রিপিট করছো, ঠিক আছে। তার মধ্যে তোমার ইভেন্টটা কতবার হচ্ছে, তুমি যদি n বার ট্রায়ালটা রিপিট করো তাহলে তোমার ইভেন্টটা মনে করো n অফ a বার হচ্ছে, n অফ a। তোমার ইভেন্ট a যতবার অকার করছে সেটা মনে করো n অফ a, আর তুমি রিপিট করেছো কতবার? টোটাল n বার। তাহলে n অফ a বাই n, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি রেশিও অর রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফর দ্য ইভেন্ট a, এবং তার নাম দিই f অফ a। মনে আছে তো নাকি? ঠিক আছে।
এবার এই যে ফ্রিকোয়েন্সি রেশিও, এটার উপরে আমরা লিমিট নিয়ে প্রবাবিলিটি পাই যখন n টেন্ডস টু ইনফিনিটি করি, তাই তো? আমরা কি বলেছি, প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট A, দিস ইজ নাথিং বাট লিমিট n টেন্ডস টু ক্যাপিটাল N টেন্ডস টু ইনফিনিটি f অফ A, তার মানে লিমিট ক্যাপিটাল N টেন্ডস টু ইনফিনিটি n অফ A বাই n। এটা তো বলেছি না? ঠিক আছে, ওকে। তো আমার একটা কথা বলো, আমি যদি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে ক্যাপিটাল N বার পারফর্ম করি, তার মধ্যে সঞ্চারী দেখা যাচ্ছে তো? সঞ্চারী দেখা যাচ্ছে তো? বেশ বেশ বেশ, ঠিক আছে। এক মিনিট, একবার গ্রুপে বলে দিই। চলো, যেটা বলছিলাম, দেখো আমি যদি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে n বার পারফর্ম করি, মানে n বার ট্রায়ালটাকে করি, তার মধ্যে আমার যে ইভেন্টটা আমি নিয়ে ডিল করছি, সেই ইভেন্টটা যতবার অকার করবে সেটা নিশ্চয়ই n এর থেকে ছোট বা সমান হবে। মানে আমি একবার পারফর্ম করলাম, হয় আমার ইভেন্টটা অকার করলো, না হয় করলো না, ঠিক আছে? তাহলে যতবার টোটাল অকার করছে সেটা হচ্ছে n অফ a, তাহলে সেটা n এর থেকে কোনোদিনও বড় হতে পারে না, ছোট বা সমান হবে। চলো, we have 0 less equal n of a less equal n, এটা আমরা সকলে জানি, কিন্তু এর উপরে কি কোনো প্রশ্ন আছে? এই ইভেন্টের অকারেন্সের নাম্বার এটা, তো অবভিয়াসলি সেটা 0 থেকে n এর মধ্যে থাকবে। ইভেন্টটা যদি অকার কোনোবারই না করে তাহলে সেটা 0, আর যদি সববারে করে, অলওয়েজ করে, তাহলে সেটা n, তাহলে 0 আর n এর মাঝামাঝি থাকছে। আর আমি n দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ক্যাপিটাল N তো নাম্বার অফ ট্রায়াল, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে? তো আমি ক্যাপিটাল N দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 0 less equals to n of a by n less equals 1, or 0 less equal, এবার আমি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিয়ে নিচ্ছি, or 0 less equal লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n of a by n less equal 1, ঠিক আছে? এই দেখো, বাঁ দিকে আছে 0, ডান দিকে আছে 1, এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স তৈরি করছে, এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স তৈরি করছে। আমি কিন্তু লিমিট তিন জায়গাতেই নিয়েছি, এই যে লিমিটটা আমি শুধু মাঝখানে নিয়েছি মনে করো না, আমি কিন্তু লিমিট বাঁ দিকেও নিয়েছি, এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি, কিন্তু এই যে বাঁ দিক ডান দিকে দুটো সিকোয়েন্স, তারা কনস্ট্যান্ট সিকোয়েন্স আছে, সেই জন্য তাদের লিমিট কনস্ট্যান্টটাই হয়েছে। বুঝেছো? ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে আরেকটু ভেঙে বলি, মনে করো তিনটে সিকোয়েন্স নিয়েছো, একটা হচ্ছে an, একটা হচ্ছে xn, একটা হচ্ছে bn, এই রকম ফর্মে যদি থাকে তারা ফর অল n, তাহলে তুমি লিমিট নিলে লিমিট an লেস ইকুয়াল লিমিট xn লেস ইকুয়াল লিমিট bn, এটা হয় কি হয় না? তো এবার যদি an আর bn কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়, তাহলে এখানে সেম জিনিসই বসবে। কি বুঝেছো তো নাকি বলো? বাবা এখনো জয়েন করে যাচ্ছ, আর আমার এখানে কেন এ দিচ্ছে না, সাউন্ড দিচ্ছে না? দাঁড়াও আমি একবার লেফট করে জয়েন করি। জয়েন দেখাচ্ছে কিন্তু সাউন্ড দিচ্ছে না। ঠিক আছে, আশা করি এবার দেবে, আশা করছি। চলো, আচ্ছা রূপম, আমার কথা শোনা যাচ্ছে? রূপম, বেশ 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 বেশ, আচ্ছা তো এটাই ছিল প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট A, তাই তো? তাহলে লিখো therefore 0 less equal probability of the event A less equal 1, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে তো? চল, রুল নাম্বার 2 তোমার সেকেন্ড রুল। আচ্ছা মনে আছে ফ্রিকোয়েন্সির মানে ইভেন্ট স্পেসের যখন ডেফিনিশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম S is an event। ইভেন্ট স্পেসের ডেফিনিশনের প্রথম পয়েন্ট ছিল S belongs to F, ঠিক আছে? তো ইভেন্ট যদি হয় তার প্রবাবিলিটিও বেরোবে। রুল হচ্ছে প্রবাবিলিটি অফ S equal to 1, প্রমাণ করব আমরা। 1 হবে, S এর প্রবাবিলিটি যে 1 হবে সেটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, we have, বলো তো n of S মানে নাম্বার অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট S, যদি আমি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে n বার ট্রায়াল করি, ক্যাপিটাল N বার ট্রায়াল করি, একদম ফ্রিকোয়েন্সি ডেফিনিশনের মধ্যে চলে এসো, আমার র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমি কতবার ট্রায়াল করছি সেই সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল N, তার মধ্যে S ইভেন্টটা কতবার অকার করছে। S মানে অ্যাকচুয়ালি স্যাম্পল স্পেস, সেটা একটা ইভেন্ট,
তার মধ্যেই তো সবকিছু আছে, তো তুমি চাও বা না চাও সেটা অলওয়েজ অকার করবে। তার মানে n of s equal to n হবে, প্রত্যেকবারে তো s ই আসবে। এবার তুমি বোথ সাইডে n দিয়ে ডিভাইড করো, তাহলে n of s by n equals to 1। এটা একটা সিকোয়েন্স কি না, ঠিক আছে তো? তাহলে এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স। ধরো তুমি বললে xn equals to bn বা bn, তাহলে লিমিট xn equal to লিমিট bn, তাহলে বোথ সাইডে লিমিট নিয়ে নাও। ডান দিকে যে সিকোয়েন্সটা আছে সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার লিমিট 1ই হবে। সুমন ঠিক আছে তো? তাহলে এটা লিমিট n tends to infinity n of s by n equals to 1, তার মানে probability of s equal to 1। ঠিক আছে, চল রুল নাম্বার 3 তে আসছি। লিখে নাও, আমি নিচে লিখছি। রুল নাম্বার 3, probability of null event by impossible event equal to 0। সরি 0 আমি 1 বলেছি, 0 লিখেছি, 1 0। ঠিক আছে, আচ্ছা যেটা ইম্পসিবল ইভেন্ট তার মানে কি s মাইনাস s, s এর কমপ্লিমেন্ট আমি বলেছিলাম মনে আছে? ইম্পসিবল ইভেন্ট মানে s এর কমপ্লিমেন্ট, তো সেটা কোনোদিন অকার করবে না, তার মধ্যে তো কেউ নেই, তো সেটা অকার করবে কি করে? তাহলে তার নাম্বার অফ অকারেন্স 0। চল উই হ্যাভ n of this equal to 0, both side এ ক্যাপিটাল n দিয়ে ডিভাইড করে দাও, তাহলে n of this by capital N equal to 0। লিমিট নিয়ে নাও, লিমিট ক্যাপিটাল N tends to infinity n of this by capital N equal to 0। এটা হলো probability of impossible event, তাহলে probability of impossible event equal to 0। বলো সুদীপ্তা, ঠিক আছে তো? সুদীপ্তা বোঝা যাচ্ছে? বেশ। সুরভি বোঝা যাচ্ছে? সুরভি বেশ। আর এই যে লেখাপত্র খাতায় গুছিয়ে রাখো, এই খাতাটা তোমার আজকে শুধু না গোটা জীবন কাজে লাগবে, ঠিক আছে? আমি বারবার বলছি এই যে খাতাটা তৈরি করছো এটা এমনই একটা সাবজেক্ট, কিছু সাবজেক্ট এরকম থাকে জানো তো, যেমন ধরো ভেক্টর স্পেস, যেমন ধরো প্রবাবিলিটি, এই ধরনের যে সাবজেক্টগুলো, যেমন ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন, লাইফ টাইম কাজে লাগবে, যে তুমি যাই করো না কেন। আরে বাবা তুমি তো ম্যাথস ছাড়া অন্য কিছু করবে না, তুমি কি হিস্ট্রি নিয়ে পরীক্ষা দিতে যাবে? তুমি যাই করো সেখানে ম্যাথস থাকবে, তো এই ধরনের পেপার তোমার লাইফ টাইম কাজে লাগবে, ঠিক আছে? এমনকি তোমাকে এমন ভাবে আমি প্রবাবিলিটি পড়াচ্ছি যাতে তুমি চাইলে প্রবাবিলিটির যে জ্যাম হয়, মানে স্ট্যাটিস্টিক্সের জ্যাম হয় যেটা, সেটাতে বসতে পারবে, ফুল সিলেবাস তোমার কভার থাকবে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জ্যামে কি থাকে, স্ট্যাটের জ্যামে কি থাকে, এই পেপারটা থাকে, প্লাস সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস থাকে, সিরিজ অফ রিয়েল নাম্বারস থাকে, রিয়েল অ্যানালিসিস একটুখানি থাকে, লিনিয়ার অ্যালজেব্রা থাকে, একটুখানি তোমার গ্রুপ থাকে, এই তো থাকে, একটু ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে। কেন তুমি পারবে না? এই পেপারটার সাথে ওগুলো থাকে, কেন তুমি শুধু ম্যাথসের জ্যাম দেবে? দিতে হলে দুটোই দাও, এই সেই তো পড়ছো এটাকে কষ্ট করে। আর এইটা যখনই তোমার পরীক্ষা হওয়ার সময়, জ্যাম কখন হয় জানো? ফেব্রুয়ারিতে তোমার তো জ্যাম, তাহলে তুমি কেন দেবে না? তোমার ফিফথ সেমের পরীক্ষা ঠিক পরে জ্যামটা হবে, কেন দেবে না তুমি? তোমার তো পুরো প্রবাবিলিটি তখন রেডি, আর বাকিগুলো তো তোমাকে এমনিতেই পড়তে হবে, যাই কম্পিটিটিভই বসো না কেন। সিকোয়েন্স পড়তে হবে না, সিরিজ পড়তে হবে না, লিমিট পড়তে হবে না, কন্টিনিউটি পড়তে হবে না, ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে হবে না, ওগুলো সব জায়গায় লাগবে। তাহলে ওগুলো উল্টাতে পাল্টাতে থাকো, আর এটা তো রেডি হচ্ছেই। বরঞ্চ ম্যাথসের জ্যামের থেকে এই জ্যাম সহজ, কারণ এখানে কম স্টুডেন্ট পরীক্ষা দেয়, প্লাস ম্যাথসের জ্যামে ম্যাথসের কঠিন কোয়েশ্চেন থাকে, এখানে ম্যাথসের কোনো কঠিন কোয়েশ্চেন থাকবে না, ঠিক আছে? চলো, হ্যাঁ কত নাম্বার ছিল ওটা? 3। চলো 4। If A and B are two mutually exclusive EXCALUSIVE events, then probability of A plus B equals to probability of A plus probability of B. আচ্ছা
আচ্ছা এই যে প্রপার্টিটা না, এর একটা নাম আছে, এটাকে বলে অ্যাডিটিভ প্রপার্টি। কি বলে? অ্যাডিটিভ প্রপার্টি বা অ্যাডিটিভ রুল বলতে পারো, ঠিক আছে? রুল বা প্রপার্টি যাই বলো, ব্যাপারটার মিনিং সেম, ঠিক আছে? আচ্ছা রুলই দেখো, অ্যাডিটিভ রুল। ঠিক আছে? চলো প্রুফটা করে ফেলি। উই হ্যাভ, আচ্ছা আমি একটা কথা বলো, আমি যদি বলি যে আমি আমার র্যান্ডম, আচ্ছা সব কিন্তু ফ্রিকোয়েন্সি ডেফিনিশন দিয়ে করছি, খেয়াল করছো কি? সব কিন্তু ফ্রিকোয়েন্সি ডেফিনিশন দিয়ে করছি। ফ্রিকোয়েন্সি ডেফিনিশনে নাম্বার অফ রিপিটেশন বা নাম্বার অফ ট্রায়াল অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে ক্যাপিটাল এন। তার মধ্যে আমার ইভেন্ট যদি ক্যাপিটাল এ হয় সেটা কতবার অকার করে? এন অফ এ। তার মধ্যে আমার মানে এন এর মধ্যে আমার ইভেন্ট যদি a প্লাস বি হয়, এই ইভেন্টটা, তাহলে সেটা কতবার অকার করে? এন অফ a প্লাস বি। আচ্ছা আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি যে a আর b যদি দুটো ইভেন্ট হয় তাহলে a প্লাস বি একটা ইভেন্ট হয়। পড়িয়েছি কি পড়াইনি? বলো। ইউনিয়ন অফ টু ইভেন্টস ইজ ইভেন্ট। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি ওই জায়গাটা মেনশন করতে একদমই ভুলে গেছি, বলো তো a মাইনাস বি ইভেন্ট হবে কিনা? মাল্টিপ্লিকেশন। আমি কি বললাম? আমি ওটা বলতে ভুলে গেছি ওই সময়টা, খাতা উল্টে ওই জায়গাটা অ্যাড করে নাও, ঠিক আছে? তুমি তো নোট তৈরি করছো সুন্দর করে, তো তোমার ওই জায়গায় রাখলে সুবিধা, অ্যাড ভেবে নাও। প্রশ্নটা আমি আবার বলছি, আমি এখানে করাতে করাতে হঠাৎ মাথায় আসলো প্রশ্নটা, ওখানে বলতে ভুলে গেছি, ঠিক আছে? সবসময় মাথা তো থাকে না একই জিনিস না। এ আর বি যদি দুটো ইভেন্ট হয়, আমি তোমাদের যা যা পড়িয়েছি তার সাথে প্রশ্ন হচ্ছে এ প্লাস বি তো ইভেন্ট হয়, জানো? এ মাইনাস বি কি ইভেন্ট হবে? নাও তো কেন স্যার a প্লাস মাইনাস b করলে তো হবে? আরে প্লাস মানে ইউনিয়ন, ঠিকই বলেছে কিন্তু অ্যাকচুয়ালি a প্লাস মাইনাস b, ও ঠিকই বলেছে অ্যাকচুয়ালি। a মাইনাস b মানে হলো a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট। তুমি জানো a আর b ইভেন্ট হলে তাদের কমপ্লিমেন্টও ইভেন্ট হয়, আবার দুটো ইভেন্টের ইন্টারসেকশনও ইভেন্ট হয়। সো ন্যাচারালি এটা একটা ইভেন্ট। এটা লিখে রাখো। ছোট করে ওইখানটায় লিখে রাখো না, যেখানে কমপ্লিমেন্ট ইভেন্ট হয় দেখিয়েছো, কাউন্টেবল ইউনিয়ন ইভেন্ট হয় দেখিয়েছো, কাউন্টেবল ইন্টারসেকশন ইভেন্ট হয় দেখিয়েছো, ওর সাথে কোথাও একটা লিখে রাখো। তখন বললে ভালো হতো, মাথায় আসেনি, বলা হয়নি তো, ঠিক আছে? বেশ, চলে এসো এটাই। তুমি তোমার র্যান্ডম এক্সপেরিমেন্টের টোটাল ক্যাপিটাল এন সংখ্যক ট্রায়াল করেছো, তার মধ্যে তোমার ইভেন্ট হচ্ছে a প্লাস b। তুমি বলেছো a আর b মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে দুটো একসাথে হতে পারে না। এই কথাটার মানে হচ্ছে a ইনটু b ইকুয়ালস টু ইম্পসিবল ইভেন্ট, তাই তো? তাহলে তাহলে তুমি বলতে পারবে যে যদি আমি a ইউনিয়ন b এর কথা বলি, তার কতবার অকারেন্স হচ্ছে, মানে নাম্বার অফ অকারেন্স অফ a ইউনিয়ন b, অর্থাৎ n অফ a প্লাস b, সেটা অ্যাকচুয়ালি a এর ইন্ডিভিজুয়াল অকারেন্স প্লাস b এর ইন্ডিভিজুয়াল অকারেন্সের সাথে সমান, কারণ a আর b তো একসাথে অকার করবে না। বুঝছো কথাটা? a আর b তো একসাথে অকার করবে না। সেট থিওরেটিক ডায়াগ্রাম দিয়ে ভাবো, আরো সহজে মাথায় চলে আসবে। এই দেখো, এইটা a, এইটা b, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, ঠিক আছে? তাহলে a এর মধ্যে কিছু অকার করা আর b এর মধ্যে কিছু অকার করা, তাকে টোটাল করলে আমি a আর b এর মধ্যে টোটাল অকার করা পাবো। তাহলে n of a plus b equals to n of a plus n of b হয়েছে? ক্যাপিটাল n দিয়ে ডিভাইড করে দাও, ক্যাপিটাল n তো নন জিরো, পজিটিভ তো, নাম্বার অফ ট্রায়াল তো, ডিভাইড করে দাও ক্যাপিটাল n দিয়ে, আর n of a plus b by capital N equals to n of a by capital N plus n of b by capital N, limit নিয়ে নাও, n tends to infinity, limit n tends to infinity, n of a plus b by capital N equals to limit n tends to infinity, n of a by capital N plus limit n tends to infinity, n of b by capital N। আচ্ছা এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? এই যে লিমিটটা, প্রথম লিমিটটা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট a plus b, তাই তো? এই যে লিমিটটা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট a, এটা হলো প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট b। তাহলে প্রমাণ করলে তুমি যেটা চেয়েছিলে তুমি করবে বলে, প্রবাবিলিটি অফ a plus b equals to probability of a
প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা এর নাম হচ্ছে অ্যাডিটিভ রুল বা ফাইনাইট অ্যাডিটিভ রুল, দুটোর মধ্যে যেটা খুশি বলতে পারো, অর ফাইনাইট অ্যাডিটিভ রুল। ফাইনাইট অ্যাডিটিভ রুল। ঠিক আছে? আচ্ছা এবার এখান থেকে আমি কাউন্টেবল অ্যাডিটিভ রুলে আসব। ঠিক আছে? আচ্ছা বুঝছেন, এর একটা নোট লিখবো বা 5 নম্বর প্রপার্টি দাও, অসুবিধা নেই, 5 নম্বর দাও। ইফ এ বি সি আর pairwise mutually exclusive events, pairwise mutually exclusive events, then আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুজন একসাথে হতে পারে না, তাই তো? পেয়ারওয়াইজ মানে কি জোড়ায় জোড়ায়, মানে এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজনকে নাও, ধরো এ এর সাথে বি নিলে তারা দুজন একসাথে হতে পারে না, এ এর সাথে সি নিলে তারা দুজন একসাথে হতে পারে না, বি এর সাথে সি নিলে তারা দুজন একসাথে হতে পারে না, মানে জোড়ায় জোড়ায় পেয়ারওয়াইজ মিউচুয়ালি পারস্পরিক এক্সক্লুসিভ, একে অন্যের সাথে আলাদা। ঠিক আছে? probability of A plus B plus C equals to probability of A plus probability of B plus probability of C. চলো প্রমাণটা করে ফেলি। we have আচ্ছা pairwise mutually exclusive বলেছো, তাহলে AB equals AC equals BC, all of these are impossible events. Okay, then আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি যদি বলি A into B plus C, into মানে ইন্টারসেকশন, প্লাস মানে ইউনিয়ন, তাই তো? into মানে ইন্টারসেকশন, প্লাস মানে ইউনিয়ন। আচ্ছা যারা শেষের দিকে ভর্তি হয়েছো তাদেরকে বলবো প্রবাবিলিটির আমার কিন্তু পরপর লেকচার সব আপলোড করা আছে এবং লিংকগুলো শেয়ার করা আছে, অবশ্যই প্রথম থেকে লিংকগুলো দেখবে, কারণ আমি প্রত্যেকটা কনসেপ্টের ইন ডেপথ কনসেপ্ট দিই, কোনো জিনিস আমি জাম্প করি না। তুমি যদি ইন ডেপথে বুঝতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা লেকচার দেখতে হবে। ঠিক আছে? কি ঠিক বললাম তো আমি? তাহলে AB প্লাস AC হলো, আমি রুল নাম্বার 4টা অ্যাপ্লাই করছি, তুমি এখানে চেক করে নাও। দেখো তুমি এখানে চেক করে নাও, AB আর AC দুজনেই কিন্তু নাল সেট, মানে ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে? দুজনেই ইম্পসিবল ইভেন্ট। তাহলে আমি যদি এখানে নিই, আচ্ছা স্যার, তাহলে ইম্পসিবল ইভেন্ট ইউনিয়ন ইম্পসিবল ইভেন্ট, নাল সেটের সাথে নাল সেটের ইউনিয়ন, তার মানে নাল সেট। ঠিক আছে তো? এই তো এটাও নাল সেট, এটাও নাল সেট, তুমি তো লিখেছো, তাহলে নাল সেট দুটো বসিয়ে দিলে নাল সেট হয়ে গেল। তার মানে কি A আর B plus C অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে তো? আচ্ছা and then and কমা দাও, and then by 4 মানে আগের রুলটা থেকে লিখছো, probability of A plus B plus C this is equals to probability of, এটাকে ভাগ করে নাও এইভাবে। আচ্ছা অ্যাকচুয়ালি না প্রবাবিলিটি সেকেন্ড ব্র্যাকেটে আমরা কোনোদিনই দিই না, তো ফার্স্ট ব্র্যাকেটেই দাও, কোনো অসুবিধা নেই, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না প্রবাবিলিটির ক্ষেত্রে, তাই ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা প্রবাবিলিটি অফ দিস লিখলাম। এবার তুমি উপরে কি চেক করেছিলে, দেখো এই A আর B প্লাস C এরা অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে অ্যাকর্ডিং টু রুল 4 দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাদের উপর অ্যাডিটিভ রুল কাজ করে। তাহলে এখানে অ্যাডিটিভ রুল কাজ করালে তুমি পেয়ে যাচ্ছ probability of A plus probability of B plus C according to 4 অ্যাডিটিভ রুল কাজ করলো। শুভাঙ্গী বলো, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। বেশ, আবার আমরা জানি B আর C এদের ইন্টারসেকশন নাল সেট, মানে এরাও মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আবার অ্যাডিটিভ রুল অ্যাপ্লাই করছি, আবার অ্যাপ্লাই করছি probability of B plus C equal to probability of B plus probability of C। তাহলে probability of A plus probability of B plus probability of C, এটাও অ্যাকচুয়ালি ফাইনাইট অ্যাডিটিভ রুল। ওটা দুটো ইভেন্টের জন্য ছিল, এটা তিনটে ইভেন্টের জন্য, জিনিসটা একই। বুঝেছো? তাহলে হ্যাঁ বলো, probability of A plus ব্র্যাকেটে B plus C ওখান থেকে নেক্সট লাইনটা কি করবে? এটা থেকে এটা তো এই দেখো আমরা উপরে কি ক্যালকুলেট করেছি, A ইন্টারসেকশন B plus C is null set, তার মানে A আর B plus C মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট রুল এদের সামের উপর প্রবাবিলিটি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা কি অ্যাকচুয়ালি probability of sum equal to sum of probabilities। এই দেখো যোগফলের probability, probability of sum equal to sum of probabilities। ঠিক আছে? সেটাই অ্যাপ্লাই করলে probability of sum
for mutually exclusive events, only for mutually exclusive events, equal to sum of probabilities. সামের প্রবাবিলিটি আর প্রবাবিলিটি Sum and probability, probability sum. মানে তোমরা এই কাজটা কিন্তু আগেও করেছো ইন্টিগ্রেশন থিওরিতে। লিমিট অফ ইন্টিগ্রাল অফ সিকোয়েন্স অফ ফাংশনের ইন্টিগ্রালের উপর লিমিট ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ যখন সিকোয়েন্সটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, প্রবাবিলিটির সাথে সাম এক্সচেঞ্জ হলো, বোঝা গেল? ঠিক আছে, চলো এর পরেরটা লিখলে আরো ভালো করে বুঝতে পারবে। আমি উপরেরটা মুছে লিখছি। নাম্বার 6, number 6, for a finite sequence a1 a2 dot dot an, finite বলেছি তার মানে এক জায়গায় থামবে, of pairwise mutually exclusive events comma summation probability of summation ai I equals to 1 থেকে n equals to sum of probability of ai I equals to 1 থেকে n। এটারই নাম অ্যাকচুয়ালি ফাইনাইট রিলেটিভ রুল, যেটাকে তুমি দুটোর জন্য তিনটের জন্য করে এসেছো, এটা n সংখ্যকের জন্য হয়েছে। এটার প্রমাণ করার মধ্যে কিছু নেই, প্রমাণও ঠিক তিনটে যেভাবে করলে একইভাবে। ঠিক আছে, প্রথমে 1টাকে সরিয়ে নিলে 2 থেকে n নিয়ে নিলে, ঠিক আছে, যেমন এখানে দেখে নিয়েছিলে এদের ইন্টারসেকশন না আছে পাবে, ওখানেও তাই পাবে। তো ওই লাইনটা করে দেখি না, চলো ফার্স্ট লাইন দেখিয়ে দিচ্ছি। We have ai aj equals to null set, I mean impossible event for all 1 less equal I less than j less than equal n। ঠিক আছে তো নাকি? দেখো এখানে I less than j করা আছে, মানে I আর j সমান হতে পারে না, কারণ একই দুটো জিনিস তুমি যদি a1 এর সাথে a1 এর ইন্টারসেকশন নাও, নাল সেট তো হবে না, সেজন্য I less than j করা আছে টেকনিক্যালি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, a1 ইন্টারসেকশন a2 আর a2 ইন্টারসেকশন a1 কিন্তু একই জিনিস, তাই জন্য I less than j করা আছে, তাহলে দুটো একসাথে নেওয়ার দরকার হচ্ছে না। যদি আমি I not equal to j লিখতাম তাহলে দুটো নেওয়া হতো, a1 ইন্টারসেকশন a2 নেওয়া হতো, আবার a2 ইন্টারসেকশন a1 ও নেওয়া হতো। বুঝতে পারছো কথাটা না বুঝতে পারলে না? আরে বাবা, আমি যদি এরকম লিখতাম, ধরো মেবি আমি এরকম লিখলাম, তাহলে আমি a I ইন্টারসেকশন a j, ধরো I এর ভ্যালু 1 j এর ভ্যালু 2, তখন এটা হলো a1 ইন্টারসেকশন a2। আবার যখন উল্টে যাবে ব্যাপারটা, তখন a2 ইন্টারসেকশন, তো একই জিনিসকে তুমি দুবার কেন লিখবে? দুটো তো সেম, ওই জন্য লেস দ্যান দিয়ে দিলে এক জিনিস একবারই লেখা হলো, দুবার লেখা হলো না। ঠিক আছে, চলো okay, so আচ্ছা, therefore probability of summation ai I equals to 1 থেকে n, আমি এটা একটা লাইনই দেখিয়ে দিচ্ছি, বাকি দেখানোর দরকার পড়বে না। ঠিক আছে, একটা দেখিয়ে দিলেই হবে। আচ্ছা, this is equals to probability of a1 plus a2 plus a3 plus dot 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 an. This is equals to probability of a1 plus probability of a2 plus a3 plus dot 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 plus an, since a1 intersection a2 plus a3 plus dot dot, আমি intersection সাইনটা দিলাম না, all of them are null sets, impossible event, so their union মানে sum হচ্ছে null set, impossible event। ঠিক আছে পুষ্কর? Now you apply the same thing repeatedly, and finally we have probability of a1 plus probability of a2, so this is actually summation probability ai I equals 1 থেকে n, বাস হয়ে গেল। ঠিক আছে, না এটা যদি আমাকে প্রমাণ করতে কেউ বলে, তো আমার করা উচিত অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করা উচিত অ্যাকচুয়ালি, বাট লাগবে না, এই জিনিসগুলো তো কখনো আসে না, শুধু শুধু খেটে লাভ কি? ঠিক আছে, চলো এই অয়নদীপ ক্লিয়ার তো?
বেশ, তো এটাকে বলা হয় ফাইনাইট অ্যাডিশন রুল বা অ্যাডিশন রুল, যে কোনো একটা বললেই হয়। তাড়াতাড়ি হাত চালাও, হ্যাঁ। হয়েছে? রূপম বোঝা গেছে? রূপম বেশ, নেক্সট নাম্বার 7 আসবো, শেষ করো তাড়াতাড়ি। হয়ে গেছে? পারবে? আচ্ছা করে নাও, তাড়াতাড়ি করে নাও। হয়ে গেছে? লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ লিখে নাও তাড়াতাড়ি। বলো। নাম্বার 7 আসছি, হ্যাঁ। Number 7. For an event capital A, probability of complementary event equals to 1 minus probability of A. Chalo. We have A into A complement equals to impossible event. Then A plus A complement equal to S. S means the certain event or the sample space. তাই তো এটাকে আমরা certain event বলি তো, sure event বা certain event বলি তো। So উপরে 1 লেখা আছে না, p equal to p minus এটা 1 হ্যাঁ 1। ঠিক আছে তো? So n of okay, দেখো a আর a বার mutually exclusive. Since they are mutually exclusive, then ঠিক আছে, রাইট। আর n of s means n, certain event তো সব সময় হবে, always sure event তো। সো যতবার ট্রায়াল করো না কেন s তো হবেই, তার মানে n of s means number of occurrence of s, that is equals to n number of trials, ডিভাইড করে দাও n দিয়ে। হয়ে গেল? লিমিট নিয়ে নাও, n টেন্ডস টু ইনফিনিটি। কি ভাবছো স্নেহাসিকদা? কিছু তো একটা ভাবছে। কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট নিলে 1 হয়, ঠিক আছে? এই লিমিটটা হচ্ছে প্রবাবিলিটি অফ a, আর এই লিমিটটা হচ্ছে প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট। That means probability of A complement equals to 1 minus probability of A. চলো, এইসব প্রুফ আসে না, এগুলো জাস্ট তোমার কনসেপ্ট বিল্ড করার জন্য করানো, আর কিছু না। ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ইজি আছে, এগুলো তুমি ছোটবেলাতেও করেছো, যখন তুমি প্রবাবিলিটি 11-12 পড়েছো তখনও করেছো। বেশ, এবার আমি আসবো দা অ্যাক্সিওমেটিক ডেফিনিশন অফ প্রবাবিলিটি। ঠিক আছে? এই যে তুমি 7খানা ল করলে, এই ল গুলোর রেসপেক্টে তুমি অ্যাক্সিওমস তৈরি করছো, মানে এমন কিছু অ্যাক্সিওমস তৈরি করছো যেটার বেসিস হচ্ছে এই ল গুলো।
ঠিক আছে? ওকে, চলো হয়েছে লেখা? আচ্ছা লেখো, ঠিক আছে। হেডিং করো axiomatic definition of probability। কি বললাম শুনলে? এই ল গুলোকে বেসিস করে তুমি অ্যাক্সিওমস তৈরি করবে আর সেই অ্যাক্সিওমস গুলোকে ডেফিনিশন অফ প্রবাবিলিটি হিসেবে মেনে নেবে। রেডি? Let capital S be the sample space of a random experiment, capital E. Let F be the set of all events connected with capital E। মানে E এর রেসপেক্টে যত ইভেন্টস আসবে তাদের কালেকশনটাকে নিয়ে নিয়েছো, যেটাকে আমরা ইভেন্ট স্পেস বলি। ঠিক আছে? যেটাকে আমরা কি বলি? ইভেন্ট স্পেস। মানে F টাই আমাদের ইভেন্ট স্পেস, আমরা সেটাকে সেট অফ অল ইভেন্টসও বলতে পারি, ইভেন্ট স্পেসও বলতে পারি। Then a function যার নাম দিচ্ছি ক্যাপিটাল P, ডোমেন নিচ্ছি F, কোডোমেন নিচ্ছি সেট অফ রিয়েল নাম্বারস, is called a probability, is called the probability, এর আরেকটা নাম হচ্ছে probability measure। আচ্ছা এটাকে A প্রবাবিলিটি করো, হ্যাঁ, কারণ ইভেন্ট স্পেসের উপর ডিপেন্ড করে প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে। বোঝো কথাটা? আমরা আগেও পড়ে এসেছি যে ইভেন্ট স্পেস কিন্তু ইউনিক নয়, সেট অফ অল ইভেন্টস কিন্তু অনেক রকম ভাবে নেওয়া যায়। ডিপেন্ডিং অন দ্যাট এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডোমেন চেঞ্জ হয়ে যাওয়া মানে ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অ্যাকর্ডিং টু দ্য ইভেন্ট স্পেস, যে ইভেন্ট স্পেস তুমি নিচ্ছ অ্যাকর্ডিং টু দ্যাট তুমি একটা প্রবাবিলিটি পাচ্ছ। দ্যাটস ওয়াই আমি A প্রবাবিলিটি কথাটা ইউজ করলাম। ঠিক আছে? সো আইদার প্রবাবিলিটি অর প্রবাবিলিটি মেজার। So then a function this is called a probability or probability measure if it satisfies the following conditions. Number 1, first condition, for all A in F, probability of A is greater equal 0. তোমার ফার্স্ট রুল থেকে ধার করে নিয়ে আসা হলো। রুল নাম্বার 1 এর মধ্যে ছিল, দেখো প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আমরা পুরোটা লিখিনি, আমাদের শুধু এখানে গ্রেটার ইকুয়াল 0 হলেই চলবে। ঠিক আছে? দ্যাট ইজ এনাফ ফর আস। বাট রুলের মধ্যে ছিল এটা অলরেডি। চলো, আচ্ছা আমি এখানে লিখলে দেখতে পাবো? ওরা দাঁড়াও দেখে নিয়ে এক লাইন দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, কমা পাশে লিখছি, তোমরা 1 2 3 নিচে নিচে লিখতে পারলে খুব ভালো হয়। probability of S equals to 1। তোমরা তো জানো যে যে ইভেন্ট স্পেসই নিই না কেন S অলওয়েজ তার মধ্যে থাকবে। তো S is a member of F, পড়েছো? ইভেন্ট স্পেসের ডেফিনিশন পড়েছো? সো সেই S এর উপর যদি আমি এই ফাংশনটা অ্যাপ্লাই করি the result will be 1। ঠিক আছে? নাম্বার 3, চেষ্টা করো নিচে নিচে লেখা, আমার জায়গা কম বলে আমি পাশাপাশি লিখছি। for any countable collection of pairwise mutually exclusive events A1 A2 dot 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 in F বা in F আর লেখার দরকার নেই, ইভেন্টস বলেছো মানে ঠিক আছে, কমা, হ্যাঁ একই কথা।
probability of sum ai I এর উপর সামটা ভ্যারি করছে equals to sum of probability ai সামটা i এর উপর ভ্যারি করছে। একটা জিনিস খেয়াল করে দেখো, সবাই আশা করি দেখতে পাচ্ছ পুরোটা, এটা বোধহয় অফটা কেটে গেছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, আমি একবার পড়ে দিচ্ছি, যদি কারোর দেখতে অসুবিধা হয় তার জন্য একবার পড়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফর এভরি a in f p of a greater equal 0, এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে p of s equal 1, এখানে সেমিকোলন দিলাম। থার্ড পয়েন্ট হচ্ছে ফর এনি কাউন্টেবল কালেকশন of pairwise mutually exclusive events a1 a2 dot dot dot, মানে কাউন্টেবল বলেছো মানে চলতে থাকছে, ফাইনাইট হতে পারে বা ইনফাইনাইট হতে পারে, আফটার অল ইট ইজ কাউন্টেবল কালেকশন। ঠিক আছে, ক্যাপিটাল P অফ সামেশন ai, এইখানটা খেয়াল করবে, আমি ফিরে আসবো, আপাতত বুঝে নাও। সামেশন ai এর উপর যদি ক্যাপিটাল P অ্যাপ্লাই করো, দ্যাট উইল বি ইকুয়াল টু সামেশন ওভার i p অফ ai। ঠিক আছে, তাহলে যা লিখেছি সেটা আশা করি সকলের কাছে ক্লিয়ার। সঞ্চারী ঠিক আছে তো? সঞ্চারী একটু বলো। বেশ, এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, তিনটে পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, এ যদি এফ এর মধ্যে থাকে পি অফ এ গ্রেটার ইকুয়াল 0, তুমি ডোমেন কোডোমেন চেক করো, তার মানে ডোমেনের প্রত্যেকটা মেম্বারের উপর পি যখন অ্যাপ্লাই করব, রেজাল্ট উইল বি আইদার 0 অর পজিটিভ। ফার্স্ট পয়েন্ট কি বলছে? ডোমেনের প্রত্যেকটা মেম্বারের উপর যদি আমি পি অ্যাপ্লাই করি, রেজাল্ট উইল বি p এর ভ্যালু যেটা দেবে, p অফ a যে ভ্যালুটা দেবে, দ্যাট উইল বি আইদার 0 অর পজিটিভ। সেকেন্ড পয়েন্ট কি বলছে? ডোমেনের মধ্যে s বলে যে মেম্বারটা অলরেডি আছে বলে আমরা জানি, আমরা ইভেন্ট স্পেসের ডেফিনিশনে পড়েছি যে s অলওয়েজ একটা ইভেন্ট হয়, সেই s এর উপর যদি আমি p অ্যাপ্লাই করি, রেজাল্ট উইল বি 1। দেখো 1 তো রিয়েল নাম্বার, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। থার্ড পয়েন্ট দেখো, ফর এনি কাউন্টেবল কালেকশন, তুমি যে অ্যাডিটিভ রুল পড়েছো, সেই অ্যাডিটিভ রুল কিন্তু ফাইনাইট কালেকশনের জন্য, সেটা নামেই ছিল ফাইনাইট অ্যাডিটিভ রুল। ঠিক আছে, এখানে বলছো কাউন্টেবল কালেকশন, তাহলে অ্যাডিটিভ রুলটাকে আপগ্রেড করেছো। ঠিক আছে, ওকে, অ্যাডিটিভ রুলটাকে আপগ্রেড করেছো ফর এনি কাউন্টেবল কালেকশন অফ পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এসব অ্যাডিটিভ রুলেও ছিল, পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের উপরই অ্যাডিটিভ রুল হয়। তো তুমি যখন কাউন্টেবল কালেকশনের উপর নিচ্ছ, সেটা তো মেইনটেইন করতে হবে। ঠিক আছে, পেয়ারওয়াইজ এক্সক্লুসিভ ইভেন্টস, পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, নাম দিয়েছো a1 a2 ডট 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 কমা p অফ সামেশন ai। আমার প্রশ্ন তোমার কাছে, p যার উপর অ্যাপ্লাই করবে সেটা তো f এর মধ্যে থাকতে হবে। সামেশন ai, i এর ভ্যালু কাউন্টেবল, আইটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ডট ডট ডট। আমার প্রশ্ন হচ্ছে সামেশন ai টা কি f এর মেম্বার? পড়েছো তো? জানো তো? শিওর তো? ব্যাস, তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, ওখান থেকেই তো নেওয়া হয়েছে। p অফ সামেশন ai, i টা ভ্যারি করছে কাউন্টেবল রেঞ্জে, ইকুয়াল টু সামেশন p ai। এই যে তুমি ডেফিনেশনটা পড়লে, আমার এইখানে একটা তোমার কাছে ছোট্ট প্রশ্ন। প্রশ্নটা ভালো করে শুনবে, শুনে উত্তর দেবে, শুনে উত্তর দেবে। দেখো, এই যে থার্ড অ্যাক্সিওমটা, জানো এর পাওয়ারটা কোথায় অ্যাকচুয়ালি? এর ক্ষমতাটা কোথায়? তোমরা বলতে পারো এর ক্ষমতা হচ্ছে এটা ফাইনাইট অ্যাডিটিভ থেকে কাউন্টেবল অ্যাডিটিভে কনভার্ট করে দিয়েছে। শুধু ওটুকু ক্ষমতা না, আরেকটা ক্ষমতা আছে, আমি জানি না সেটা ধরতে পেরেছো কিনা, বাট যদি ধরতে পারো তাহলে ম্যাথমেটিক্সটা বুঝে যাবে। দেখাচ্ছি, এই দেখো, এই যে তুমি সামেশন পি এআই লিখেছো, এই পি এআই গুলো কি 0 থেকে 1 এর মধ্যে আছে, তুমি জানো অলরেডি। ঠিক আছে, তাহলে এগুলো রিয়েল নাম্বার। কতগুলো রিয়েল নাম্বারের সাম হচ্ছে? i equals to 1 থেকে ইনফিনিটি। তাহলে এটা একটা ইনফাইনাইট সিরিজ, ডান দিকে যেটা আছে। ঠিক আছে, অ্যাক্সিওম 3 বলছে দ্যাট সিরিজ উইল কনভার্জ বিকজ ওই সিরিজের যে সাম সেটা এর সাথে সমান হবে। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এলিগেন্স অফ দিস অ্যাক্সিওম 3। এটা সিরিজের কনভার্জেন্সটাকে গ্যারান্টি দিচ্ছে।
তাহলে তোমার এই সিরিজের কনভার্জেন্স প্রমাণ করার দরকার নেই, বিকজ অ্যাক্সিওম মানে কি, যার প্রমাণ হয় না, যাকে সত্য বলে ধরে নিতে হয়, ধরে নিয়ে সবকিছু করতে হয়, দ্যাট ইজ অ্যাক্সিওম, আনকোয়েশ্চেনেবল, যাকে কোয়েশ্চেন করা যায় না। মাথায় ঢুকলো? তাহলে অ্যাক্সিওম 3 শুধুমাত্র কাউন্টেবল, মানে ওই ফাইনাইট অ্যাডিটিভ কে কাউন্টেবল অ্যাডিটিভ আবার বলছি দেখো এই যে বাকিটা করেছো, আমি অ্যাক্সিওম 3 এর এই পয়েন্টটায় আসছি, লাস্ট পার্টে, অ্যাক্সিওম 3 এর লাস্ট পার্টে যেটা আছে কি লেখা আছে, p of summation ai equal to summation of pai, আছে তো ঠিক আছে? আমাকে বলো এই p of ai এদের ভ্যালুগুলো কেমন, এদের সম্পর্কে তুমি কি জানো? এরা 0 থেকে 1 এর মধ্যে থাকে, জানো তো? রিয়েল নাম্বার এবং 0 থেকে 1 এর মধ্যে, নেগেটিভ ফেগেটিভ নেই, সব 0 থেকে 1 এর মধ্যে। আর এই যে i এর উপর সাউন্ডটা ভ্যারি করছে, এটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? এটা 1 থেকে ইনফিনিটিতে ভ্যারি করছে। এই তো আমরা লিখেছি না 1 2 3 এইভাবে যাচ্ছে, a1 a2 a3, তাহলে এখানে i এর উপর সাউন্ডটা 1 থেকে ইনফিনিটিতে ভ্যারি করছে, ঠিক আছে? তাহলে এইখানে যেটা লেখা আছে ডান দিকে, এটা কি জিনিসটা সেটা চেনো আগে। সামেশন i ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, সামেশনটা যাদের উপর হচ্ছে তারা কিন্তু রিয়েল নাম্বার যাদের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা একটা সিরিজ, ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজকে কেমন দেখতে হয়? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট ডট, এটা একটা ইনফাইনাইট সিরিজ। এটা কি আছে? p of a1 প্লাস p of a2 প্লাস p of a3 প্লাস ডট ডট ডট, ইনফাইনাইট সিরিজ অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস। এখন এমন তো নয় যে পৃথিবীর সমস্ত ইনফাইনাইট সিরিজ অফ নন নেগেটিভ রিয়েল নাম্বার কনভার্জ করে, এমন তো নয়। যেমন ধরো সামেশন n ডাইভারজেন্ট সিরিজ, সামেশন n স্কয়ার ডাইভারজেন্ট সিরিজ, ঠিক আছে? এরকম অনেক সিরিজ আছে যাদের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকা সত্ত্বেও, প্রত্যেকটা টার্ম 0 থেকে 1 এর মধ্যে থাকা সত্ত্বেও ডাইভারজেন্ট হয়ে যায়, ঠিক আছে? তুমি কিন্তু জিওমেট্রিক সিরিজ আবার ভেবে বসো না, সেটা আলাদা ব্যাপার। জিওমেট্রিক সিরিজের কমন রেশিও 0 থেকে 1 এর মধ্যে থাকলে কনভার্জেন্ট হয়। এখানে তো সেই জিওমেট্রিক সিরিজ পাবে না তুমি। তোমরা অনেকেই জিওমেট্রিক সিরিজ ভাবতে শুরু করে দিয়েছিলে, আমি জানি, সেই জন্যই আমি এখানে ওয়ার্নিংটা দিলাম। এটা জিওমেট্রিক সিরিজের সম্পর্ক নেই, কারণ জিওমেট্রিক এর কনস্ট্রাকশন তুমি জানো না তো, p of ai কেমন দেখতে হবে তুমি জানো না তো, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে? তাই জিওমেট্রিক সিরিজের সাথে কোনো সম্পর্ক নেই। যদি সামেশন a টু দি পাওয়ার n ফর্মে থাকতো তাহলে তুমি বলতে জিওমেট্রিক সিরিজ, কিন্তু এখানে তো ওই ফর্মে নেই, ঠিক আছে? এখানে শুধু জানা আছে যে ভেতরের টার্মগুলো 0 থেকে 1 এর মধ্যে আছে, ঠিক আছে? তার উপরে সিরিজ হয়েছে একটা। অ্যাক্সিওম 3 বলছে যে এই সিরিজের যা সাম হবে সেটা এই প্রবাবিলিটির সাথে সমান হবে। এখন অ্যাক্সিওম 3 এর পাওয়ারটা বোঝো। তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই ফাংশন p ফাংশনের ডোমেন, কোডোমেন কি? ডোমেন হচ্ছে f, কোডোমেন r। এটা f এর মেম্বার, তুমি অলরেডি পড়ে এসেছো, যেখানে তোমাকে ইভেন্টস এর প্রপার্টিজ পড়িয়েছি, প্রপার্টিজ অফ ইভেন্টস সেখানে পড়িয়েছি, বা অ্যালজেব্রা অফ ইভেন্টস পড়িয়েছি, সেখানে পড়িয়েছি যে সামেশন ai কিন্তু ইজ অ্যান ইভেন্ট, বিলংস টু f। আমি নিজে পড়িয়েছি সামেশন ai বিলংস টু f, লিখিয়েছি, প্রুফ করিয়েছি। তাহলে এটা যে ডোমেনের মেম্বার, দ্যাট ইজ গ্যারান্টেড। তোমাকে বলা আছে যে এই p হলো একটা ফাংশন, p যদি একটা ফাংশন হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, মানে ডোমেনের মেম্বারকে কোডোমেনেই দেবে তো, আর কোথায় দেবে? তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে আছে একটা সিরিজ। তাহলে অ্যাক্সিওম 3 বলছে যে এই সিরিজের সামটা একটা রিয়েল নাম্বার, তার মানে এই সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ। শুধু তাই নয়, তার সাথে আরো আছে এই সিরিজের সামটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কারণ এর ভ্যালুটা তো 0 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে অ্যাক্সিওম 3 যে শুধু কাউন্টেবল সংখ্যক ইভেন্টের উপরে অ্যাডিটিভিটি লাগাচ্ছে তা নয়, তার ভিতরে আরো অনেক তথ্য আছে, আরো অনেক ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো দেখতে, চিনতে, জানতে হবে, ঠিক আছে? ছদ্মবেশে আছে, বোঝা গেল? মাথায় ঢুকেছে? 99.99% স্টুডেন্ট শুধু অ্যাক্সিওম 3 কে অ্যাক্সিওম 3 হিসাবে পড়ে, এসব বুঝে না, ঠিক আছে? এসব না বুঝলে তুমি মজাটাই পাবে না। এখানে যে একটা সিরিজের কনভার্জেন্স চলে এলো, একটা সিরিজ কনভার্জ করছে, সেই ইনফরমেশনটা তোমার কাছে আছে, বাট তুমি জানতেই পারলে না, তার লাভ কি হবে? বুঝেছো তো? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সব জিনিস আমরা লিখতে পারি না, বা সব জিনিস বইতেও লিখে দেয় না। কিছু জিনিস চিনতে হবে, জানতে হবে, ভেতরে গিয়ে খুঁজতে হবে, ঠিক আছে? তবে ম্যাথামেটিক্স, নাহলে ম্যাথামেটিক্সের লাভ কি? ঠিক আছে, বোঝা গেল? লেখো লেখো, শেষ করো তাড়াতাড়ি।
হয়েছে, শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা একটু নোটে লিখো, নোটে দুটো পয়েন্ট লিখবো, 1 2। ফার্স্ট পয়েন্ট, দ্য অ্যাক্সিওম 3, তাহলে সবচেয়ে এই তিনটে অ্যাক্সিওমের সবচেয়ে পাওয়ারফুল কে? থার্ড অ্যাক্সিওম, ঠিক আছে? কারণ এর মধ্যে অনেক হিডেন ইনফরমেশন আছে। ফার্স্ট দুটো অ্যাক্সিওম তো তুমি তোমার ওই রুলস থেকেই বার করে এনেছো, থার্ড অ্যাক্সিওম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাক্সিওম, ঠিক আছে? দ্য অ্যাক্সিওম 3 is called the countable additivity axiom. Countable additivity axiom. এর আরেকটা নাম হচ্ছে complete additivity axiom, complete additivity axiom or complete additivity axiom. ঠিক আছে? নোট নাম্বার 2। আচ্ছা প্রবাবিলিটি পড়তে শুরু করেছো কি দিয়ে? র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে। তারপরে কি এসেছে? তারপরে কি এসেছে? স্যাম্পল স্পেস। তারপরে কি এসেছে? ইভেন্ট স্পেস। তারপরে কি এলো? ইভেন্ট স্পেস মানে তো ইভেন্টের সেট, ওটা ছেড়ে দাও। তারপরে এলো প্রবাবিলিটি। তাহলে দেখো ক্লাসিক্যালকে এখন আমরা ভুলে গেছি, এখন এটাই সব কিছু, ঠিক আছে? ওকে দেখো প্রথমে এসছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই হিসাবটা অলওয়েজ মাথায় রাখবে। তারপর এসছে স্যাম্পল স্পেস, তারপরে এসছে ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেসের আরো দুটো নাম বলেছিলাম, মনে আছে? সিগমা অ্যালজেব্রা বা সিগমা ফিল্ড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু যত ইউনিভার্সিটি আছে তারা কিন্তু ইভেন্ট স্পেস কথাটা বলে না, তারা বলে সিগমা অ্যালজেব্রা বা সিগমা ফিল্ড। আমরা বলি হ্যাঁ হ্যাঁ আমরা বলি ইভেন্ট স্পেস, বাট যত ইন্টারন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ছাড়ো সামান্য আইএসআই সিএমআই এর কথা যদি বলি, আমাদের দেশের যারা টপ ইনস্টিটিউট তারাও ইভেন্ট স্পেস কথাটা ইউজ করে না, তারাও সব সিগমা অ্যালজেব্রা সিগমা ফিল্ড কথাটা ইউজ করে, ঠিক আছে? কারণ আছে, কারণ হচ্ছে তারা প্রবাবিলিটি এইভাবে পড়ে না, তারা পড়ে প্রবাবিলিটি মেজার থিওরির সাহায্যে, সেই জন্য তাদের মেজার থিওরি থেকেই সিগমা ফিল্ড কথাটা চলে আসে, তাই আর নতুন করে ইভেন্ট স্পেস কথাটা লাগে না তাদের। আমরা তো মেজার থিওরি পড়িনি, আমরা উল্টো দিক থেকে পড়ছি, তাই জন্য আমাদের ইভেন্ট স্পেস কথাটা লাগে, বুঝতে পারলে? সবকিছুর রিজন আছে না কেন আমরা ইভেন্ট স্পেস, না তো সবাই একই কথা বলতাম। এরকম নয় যে তোমার বাড়িতে যার তুমি যখন প্রথমে জন্মেছিলে তোমার দাদুমা মানে দিদা বললো যে আমি এই নামে ডাকবো, তোমার দাদু বললো আমি এই নামে ডাকবো, বাবা বললে এই নামে ডাকবো, মা বললে এই নামে ডাকবো, সেটা আলাদা ব্যাপার। আরে এটা তো অঙ্ক, এর তো এরকম হয় না, এর তো একটা হিসাব থাকবে সবকিছু, যার যা খুশি হলো নাম দিয়ে চলে গেলে এরকম তো করা যায় না, তাই না? চলো হ্যাঁ, তাহলে লাস্ট কি এসছে? প্রবাবিলিটি, ঠিক আছে? তো দেখো র্যান্ডম এক্সপেরিমেন্ট তো ঠিক আছে, তো থাকবেই। স্যাম্পল স্পেসকে এস দিয়েছি, এটাকে এফ দিয়েছি, এটাকে পি দিয়েছি, তাই তো? এই তিনটেকে একসাথে বলে প্রবাবিলিটি স্পেস, ঠিক আছে? হ্যাঁ, দ্য অর্ডার ট্রিপলেট, দ্য অর্ডারড ট্রিপল বা ট্রিপলেট, ট্রিপলেট মানে তিনজন একসাথে থাকলে ট্রিপলেট, দুজন থাকলে পেয়ার, চারজন থাকলে কোয়াড্রিপল, ঠিক আছে? দ্য অর্ডার ট্রিপলেট এস এফ পি is called the probability space. যেমন তুমি ভেক্টর স্পেস পড়েছো, এটা probability space, ঠিক আছে? ভেক্টর স্পেসে কি কি লাগে? আগে একটা সেট লাগে, একটা ফিল্ড লাগে, একটা অ্যাডিশন লাগে, ভেক্টর অ্যাডিশন বলা হয়, আর একটা এক্সটার্নাল কম্পোজিশন লাগে। তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা আছে, একটু একটু খুলতে শুরু করো, নাহলে ভুলে গেলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এটা প্রবাবিলিটি স্পেস। যেমন তুমি ভেক্টর স্পেসকে কি দাও? ভেক্টর স্পেস লেখার সময় ভি লেখো, তার নিচে এফ লেখো, কমা দিয়ে প্লাস লেখো, কমা দিয়ে ডট লেখো, তেমনি এখানে এস এফ পি, এটাকে বলে প্রবাবিলিটি স্পেস, ঠিক আছে? প্রবাবিলিটি স্পেস, বাস এটা বুঝি? স্ট্রাকচারটা লেখো, নাহলে মনে থাকবে না। স্যার একদম প্রথম দিন লিখেছো? বাস ঠিক আছে।
ঠিকই আছে। আচ্ছা চলো একটু অঙ্ক করি। কটা বাজে? 2:30, 3:30? 2:30 শুরু করেছি। চলো প্রবলেম নাম্বার 1। আচ্ছা একটু হেডিং দাও, প্রবলেমস রিলেটেড টু ক্লাসিক্যাল ডেফিনেশন। মানে আমি আগের দিনই বলেছিলাম ক্লাসিক্যাল ডেফিনেশনকে একদম বাদ দিয়ে দেবো তা নয়, কিন্তু ওটাও কাজে হবে, ঠিক আছে? সো লেখো, হেডিং করো প্রবলেমস রিলেটেড টু ক্লাসিক্যাল ডেফিনেশন। এটা হচ্ছে তোমাদের, আমি যা প্রবলেম করাচ্ছি সব অমৃতা গুপ্তা ধরে করাচ্ছি, এই গুপ্তা। যদি কিছু এক্সট্রা প্রবলেম লাগে সেগুলো আমি আলাদা করে করাবো, ঠিক আছে? সবই এই গুপ্তার, আপাতত এক্সারসাইজ করাচ্ছি, তারপরে এক্সাম্পলস যা লাগবে সেগুলোও করাবো, ঠিক আছে? তো এক্সারসাইজের প্রবলেম নাম্বার 5 আমি বলছি, অঙ্কটা লেখো। আচ্ছা দেবাঙ্গন বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা শ্রীষা বুঝতে পারছো সব? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, বলবে না, অসুবিধা হলে বলবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, what is the probability of an odd sum? What is the probability of an odd sum when 2 dice are thrown? When 2 dice are thrown. Dice, D-I-C-E, are thrown. আচ্ছা একটু বলে দিই, ডাই কথাটার মানে লুডোর ছক্কা। ডাই এর প্লুরাল ফর্ম হচ্ছে ডাইস, ঠিক আছে? যেমন মাউসের প্লুরাল ফর্ম মাইস, তেমন ডাই এর প্লুরাল ফর্ম ডাইস, ঠিক আছে? তো 2 বললে তো প্লুরালে বলতেই হবে, 2 ডাইস বলেছে মানে দুটো লুডোর ছক্কা আছে। বাংলায় বললে দুটো লুডোর ছক্কা, ইংরেজিতে বললে 2 ডাইস। কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যান, কার প্রবাবিলিটি চেয়েছে? অফ অ্যান অড সাম। যার প্রবাবিলিটি চেয়েছে তাকে বলে ইভেন্ট, ঠিক আছে? যার প্রবাবিলিটি চাইছে তাকে কি বলবো? ইভেন্ট। সমান, ঠিক আছে? এবার র্যান্ডম এক্সপেরিমেন্টটা তোমাকে আলাদা করে বলে দেবে কিন্তু। হ্যাঁ এইটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে তোমাকে অঙ্কের মধ্যে চিনতে হবে যে ইভেন্ট কি দেওয়া আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি দেওয়া আছে, তবে তুমি অঙ্কটাকে ঠিকভাবে করতে পারবে, ঠিক আছে? তাহলে এখন চিনে গেলে, ঠিক আছে? কিন্তু সব অঙ্কে যে এত খোলাখুলি দেওয়া থাকবে তা না, একটু জটিল অনেক সময় থাকে, স্বাভাবিক। প্রথম দিকে একটু খোলাখুলি থাকে, তারপর একটু জটিল হতে থাকে, সেগুলো আস্তে আস্তে বোঝার উপায় বলে দেবো, ঠিক আছে? সমস্যা কোনোটাতেই হবে না, ওকে? সেগুলোকে আলাদা করার উপায়ও বলে দেবো, ঠিক আছে? চল আগে বলো, তোমার ইভেন্ট হচ্ছে অড সাম, দুটো ডাই থ্রো করছো। আমাকে একটা কথা বলো, দুটো ডাই থ্রো করলে কত রকম কম্বিনেশনে আউটকাম আসতে পারে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, আবার 2 1 2 2 2 4 2 3 2 5 2 6। এর প্রত্যেকটার জন্য এখানে 6টা, ভালো করে বোঝো, এর প্রত্যেকটার জন্য এখানে 6টা। তাহলে টোটাল কত? এর 6টা আছে তো, প্রত্যেকটার জন্য 6টা করে, তাহলে টোটাল 6 স্কয়ার, 6 × 6, ঠিক আছে? চল সলিউশন। আগে র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তুমি স্যাম্পল স্পেস লিখবে, মনে আছে আমি ছকটা বানিয়ে দিয়েছিলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে স্যাম্পল স্পেস, সেখান থেকে ইভেন্ট স্পেস, সেখান থেকে প্রবাবিলিটি। তোমার ইভেন্ট স্পেস লেখার দরকার নেই, কারণ এখানে ইভেন্ট স্পেস ওরা বলে দেবে, কি ইভেন্ট স্পেস চাইছে সেটা ওরা বলে দেবে। সাধারণত এই ধরনের অঙ্কে যখন কিছু বলা থাকে না, না সেখানে ইভেন্ট স্পেসটা হয় পাওয়ার সেট অফ এস। কি বললাম? যেখানে ইভেন্ট স্পেস আলাদা করে বলা থাকে না, সেখানে ট্রিভিয়াল ইভেন্ট স্পেস ধরে নেওয়া হয় পাওয়ার সেট অফ এস। বুঝতে পারছো কথাটা? ঠিক আছে? তো তোমার এখানে কিছু যদি না বলা থাকে ইভেন্ট স্পেস, সাধারণত কিছু বলা থাকে না, ঠিক আছে? তো তুমি ইভেন্ট স্পেস বুঝে যাবে পাওয়ার সেট অফ এস। তাহলে তোমাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে দেবে, স্যাম্পল স্পেস তুমি বার করতে পারবে, ইভেন্ট স্পেস তোমার যদি কিছু না বলা থাকে, সাধারণত বলা থাকে না, তো তুমি ধরে নেবে পাওয়ার সেট অফ এস, আর ইভেন্ট কি বলেছে সেটা প্রবাবিলিটি ক্যালকুলেট করবে। হিসেবটা ক্লিয়ার? চলো শুরু করছি। When 2 dice are thrown, the sample space contains 6 × 6 equal to 36 even points.
ইভেন পয়েন্টের আরেকটা নাম কি? জি বার করছো? স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট তো ঠিক আছে। আচ্ছা, তাহলে রিভিশন কি শুরু করছো না তোমরা নাকি? এবার যখন সব সাবজেক্ট একসাথে তোমার উপর চেপে বসবে তখন তুমি রিভিশন করার টাইম পাবে? তাহলে রিভিশন শুরু করো। তবে তো এই দেখো আমি এটা বলি, একটা সাবজেক্টে যদি মজা নিতে হয় তাহলে সাবজেক্টটার প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। যখনই তুমি ভুলে যাচ্ছ না তখন তুমি এনজয় করতে পারবে না। এই যে তুমি ভুলে গেছো, তুমি যদি বেশি কিছু ভুলে যাও তখন কিন্তু তোমার আস্তে আস্তে মজাটাই চলে যাবে সাবজেক্টে। তো মজা নিতে গেলে সাবজেক্টকে মনে রাখতে হবে, তার একমাত্র উপায় রিভিশন করো। ঠিক আছে, বুঝে নিচ্ছ, বাড়ি থেকে রিভিশন করো। তোমার কাজ তো রিভিশন করো, তোমার কাজ তো অন্য কিছু করার না। ঠিক আছে, ওকে চল। When two dice are thrown, the sample space contains 6 into 6, 36 event points. আচ্ছা, এবার ইভেন্টটার কথা বলছি। For the event, always event কে যদি লিখতে হয় এরকম ভাবে তাহলে কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে লিখবে। For the event odd sum, comma, the following can happen. কোলন দিয়ে দাও, আমি নিচে লিখবো যে কি কি হতে পারে, এক এক করে লিখবো। কোলন দিয়েছি, হ্যাঁ। The following can happen. Ready? কি হতে পারে, কিভাবে অড সাম আসে? অড মানে কি? হ্যাঁ বলো। 1 2 মানে ওই এক জায়গায় 1 এক জায়গায় 2 তাহলে 1 + 2 3 হয়ে গেল। তার মানে মেন আইডিয়াটা কি? একটাই অড আর একটা ইভেন, বা একটা ইভেন এটাই অড। ঠিক আছে? When first die show 1, the second die show 2 or 4 or 6. ঠিক আছে, এটা হতে পারতো নাকি? প্রথম ডাইতে 1, সেকেন্ড ডাইতে 2 বা 4 বা 6। এটা করলে তুমি অড সাম পাবে। ঠিক আছে, কমা দেবে, নিচে নিচে লিখবে, তাহলে ডট ডট দিয়ে লিখে যেতে পারবে। When first die show 2, the second die show বলো 1 3 5 বলো তো নাকি? কমা দেবে। When the first die show 3, the second die show 2 4 6 হবে তো? কমা দেবে। When the first die show 4, the second die show 1 3 5 হবে তো? When the first die show 5, the second die show 2 4 6 হবে তো? Last, when the first die show 6, the second die show কি হবে? 1 3 5। আচ্ছা বলো, তাহলে কটা ইভেন্ট পয়েন্ট পাচ্ছো? এর কিভাবে ক্যালকুলেট করবে শোনো। ইভেন্ট পয়েন্ট কি কি আসছে? তোমার ইভেন্টের মধ্যে যে ইভেন্ট পয়েন্ট গুলো আসছে সেগুলো কেমন, আমি একটু রাফে লিখছি। একটা 1 এর সাথে 2 পেয়ার ওয়াইজ, 1 এর সাথে 4, 1 এর সাথে 6, এটা আসছে। এটা লেখার দরকার নেই, তুমি তো ভালো করে লিখেছো তাই আর লেখার দরকার নেই। 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 5। তো মোট এখানে কটা ক্যালকুলেশন হচ্ছে? 1 2 3 4 5 6, 6টা হচ্ছে, প্রত্যেকটার জন্য 3টে করে, তাহলে 6 * 3 18টা ইভেন্ট পয়েন্ট পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? চলো লেখো। আচ্ছা নিচে লিখলে দেখতে পাবে, একবার দেখে নি কেন কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাবে, ঠিক আছে। Therefore, আচ্ছা এই সঞ্চারী বোঝা গেছে তো নাকি? ক্লিয়ার? বলো।
কোথায় গেলে? অয়নদীপ বোঝা গেছে? অয়নদীপ? হ্যাঁ স্যার। বেশ, এবার লেখো দেয়ারফর 18টি ইভেন্ট পয়েন্ট ক্যালকুলেট করেছো এই রকম। শোনো, এবার আমার কথাটা শোনো। তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারতে, এরকম ভাবে লিখতে পারো। কিভাবে তুমি এক্সপ্রেস করবে তোমার বক্তব্যটা, তোমার যেটা বলতে চাও তুমি কিভাবে এক্সপ্রেস করবে, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। আমি তোমাকে একভাবে লিখে দিলাম, এভাবেও তুমি লিখতে পারো, ঠিক আছে? চলো, দ্য রিকোয়ার্ড ইভেন্ট contains 18 event points, therefore required probability ক্লাসিক্যাল ডেফিনিশন অ্যাপ্লাই করছি কিন্তু। তাহলে ক্লাসিক্যাল ডেফিনিশন কি বলছে? তোমার ইভেন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আছে আর টোটাল কতগুলো পয়েন্ট আছে, রেশিও বার করো। ব্যাস, হ্যাঁ বলো। 18/36 equals to 1/2। চলো অঙ্ক শেষ, পরের অঙ্কে যাব। শেষ করো তাহলে, ছোড় দিয়া। ঠিক আছে, বাড়ি গিয়ে শেষ করে নেবে। তাহলে এক্সারসাইজের প্রবলেম নাম্বার 5 আশা করছি সকলের মাথায় ঢুকেছে। এই প্রবলেমগুলো আসলে 3 মার্কসে আসে। স্যার এখানে ওই ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেস দিয়ে পুরো লিখতে হবে সবকটা। এখন ইভেন্ট স্পেস কি লিখে লাভ কি আমাকে বলো? লাভ নেই না। অনেকে আছে আবার যে পুরো ইভেন্ট স্পেস মানে ইভেন্ট স্পেস না মানে পুরো স্যাম্পল স্পেস লেখে। তুমি সত্যি করে ভেবে বলো তো কোনো দরকার আছে পুরো স্যাম্পল স্পেস লেখা? তাহলে অনেকে আছে লেখে 1 1 1 2 1 3। কেন লিখবো পুরো স্যাম্পল স্পেস? আমার যতগুলো দরকার ততগুলো লিখবো না, ঠিক আছে? হ্যাঁ লিখবো কেন? প্রশ্ন হচ্ছে এটাই, লিখবো কেন? দরকার নেই তো, তাহলে ঠিক আছে। চলো exercise problem number 6. Problem number 6, 2 cards are drawn. কার্ডস এর ব্যাপারটা মনে আছে তো নাকি? প্রথম দিনেই বলে দিয়েছিলাম ওই জন্য যে হঠাৎ করে চলে আসবে, ঠিক আছে? 2 cards are drawn from a well shuffled SUFFLED pack. প্যাকের আরেকটা নাম কি বলেছিলাম? ডেক, ঠিক আছে? সাফেল মানে ভালো করে ঘাঁটা আছে, আমরা চলতি কথায় বলি ফাঁটা আছে, ঠিক আছে? ওয়েল সাফেলড, ওকে? প্যাক, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, হ্যাঁ না দেখো, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম, at least one of them is a spade. আচ্ছা স্পেড কি জিনিস সেটা অলরেডি বলেছি, হ্যাঁ? কটা স্পেড থাকে টোটাল? 13 স্পেড থাকে, ঠিক আছে? এই যে স্পেড এটাকে একটা স্যুট বলে, স্যুট বলো তো নাকি? তোমাকে বলছে 2 cards are drawn from a well shuffled pack, একটা ভালো করে ঘাঁটা আছে এরকম প্যাক থেকে দুটো কার্ড ড্র করছো। What is the probability? Find the probability that at least one of them is a spade. তাহলে তার মধ্যে at least একটা স্পেড হবে। এই ধরনের অঙ্ককে না উল্টো করে করতে হয়। At least one spade, তার কমপ্লিমেন্টারি ইভেন্ট দেখো নো স্পেড। 1 মাইনাস নো স্পেড করলে তাহলে 1 মাইনাস নো স্পেডের প্রবাবিলিটি করলে তোমার এসে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তুমি ফর্মুলা করেছো, রুল করেছো, প্রবাবিলিটি অফ a বার মানে a এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ a, ওটা দিয়ে আসবে, ঠিক আছে? তো চলো লাগিয়ে দাও। মুচ্ছি হচ্ছে চলো। আচ্ছা 2 cards are drawn from a, আচ্ছা শোনো, চেনো আগে ইভেন্ট কোনটা? এই যে ইভেন্ট দেখো, এইখান থেকে শুরু হচ্ছে at least, এটা ইভেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট কোনটা? 2 cards। এইটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে? চলো let 2 cards can be drawn from
a well shuffled, আচ্ছা অনেক সময় আমি তাড়াহুড়োতে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা ইভেন্ট বলতে হয়তো ভুলে গেলাম, যদি তোমার অসুবিধা হয় তো জিজ্ঞেস করে নেবে, তাড়াহুড়োর মধ্যে ভুলে যেতেই পারি, ঠিক আছে, যে আমি ডাইরেক্ট করিয়ে বলি বেরিয়ে চলে গেলাম, ইভেন্ট কোনটা বললাম না, যদি তোমার বুঝে যাও তো জিজ্ঞেস করার দরকার নেই, যদি অসুবিধা হয় জিজ্ঞেস করে, ঠিক আছে, যেমন এটা ভুলে গেছিলাম, ঠিক আছে। চল, 2 cards can be drawn from a well shuffled pack, shuffled pack in, আচ্ছা একটা প্যাকে কটা কার্ড থাকে? 52। দুটো কার্ড তুলছো, দুটো কার্ড কত ভাবে তুলতে পারো? তোলা মানে চয়েস, তুমি দুটো কার্ড তুলছো, 52টা কার্ড আছে, দুটো কার্ড কত ভাবে চয়েস করতে পারো? 52C2। এটাকে আমরা বলি নাম্বার অফ চয়েস বা নাম্বার অফ কম্বিনেশন। 52টা জিনিস থেকে দুটো জিনিস কতভাবে চয়েস করা যায়, ঠিক আছে, একে বলি আমরা কম্বিনেশন। ওকে, কি করে হলো স্যার? দেখো এখন তোমার ধরো n সংখ্যক জিনিস আছে, তার মধ্যে থেকে তুমি r সংখ্যক জিনিস চুজ করছো, ঠিক আছে, মানে আমি দুটো দিয়ে বোঝাচ্ছি, ইজিলি বুঝবে, ঠিক আছে। ধরো তোমার কাছে 52টা জিনিস আছে, আমি এটা দিয়েই বোঝাচ্ছি, চলো তার মধ্যে থেকে দুটো জিনিস চুজ করছো, তো তুমি প্রথমে একটা চুজ করলে কতভাবে চুজ করতে পারো? 52 ভাবে পারো। তুমি প্রথমটা চুজ করে নিয়েছো, সেকেন্ডটা চুজ করার সময় একটা কম পাবে, একটা তো তুলে নিয়েছো তুমি, সেটা তো ওখানে পাবে না, পাবে কি? সেটা তো তোমার হাতে আছে অলরেডি, ঠিক আছে, তো কটা পড়ে আছে? 51টা। এটাকে আমি এইভাবে লিখছি, ঠিক আছে, ওকে। এবার তুমি এই যে চয়েস করলে, ধরো আমি দুটো পেন চুজ করেছি, আমার কথাটা বোঝো, আমার কাছে টোটাল 5টা পেন ছিল, 1 2 3 4 5, আমার কাছে টোটাল 5টা পেন ছিল, আমি এর থেকে দুটো পেন চুজ করেছি, এই একটা চুজ করলাম, এই একটা চুজ করলাম, ঠিক আছে, এবার এই বাকিগুলো রেখে দিলাম, ঠিক আছে, বাকিগুলোর কোনো কাজ নেই। দেখো এবার আমি ফার্স্ট এটা চুজ করেছি, তারপর এটা চুজ করেছি, আমি তো উল্টোও করতে পারতাম, ফার্স্ট এটা তারপর এটা, কিন্তু আলটিমেটলি সেটা তো সেম রেজাল্টই দিল, এই দুটোই তো পেলাম, তাহলে এখানে টোটাল যা আছে সেটা ডাবল আছে, তাহলে তোমার অরিজিনাল রেজাল্ট হবে এটা বাই 2, ঠিক আছে, এটাই আমরা বলি 52C2। বোঝা গেল? অ্যাকচুয়ালি এটা যদি তুমি যে কোনো পারমিউটেশন কম্বিনেশনের চ্যাপ্টার খোলো, সেখানে পেয়ে যাবে যে এনসিআর এর ভ্যালু কিভাবে এটা হয়, আমি আর তার মধ্যে যাচ্ছি না, কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, আমি আর এর মধ্যে যাচ্ছি না, এটা অনেক সময় লেগে যাবে, শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই, ঠিক আছে, তুমি একবার বই খুলে দেখলে নিজেও বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এনসিআর, আচ্ছা একটা কথা বলি, এনসিআর এর সিম্বল অনেকে অনেক ভাবে দেয়, অনেকে এইভাবে দেয়, অনেকে এইভাবে দেয়, অনেকে আবার এইভাবে দেয়, এইভাবে দেয়, অনেকে আবার এইভাবে দেয়, সব সিম্বল একই মিনিং, ঠিক আছে, মানে এন আর আর কে তুমি যেখানে বসে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, এরকম মোটামুটি ব্যাপার, মানে অসুবিধা নেই না, এরকম বসাতে পারো, এরকম বসাতে পারো, এরকম বসাতে পারো, এরকম, ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা তো যেটা বলছিলাম, এটা বুঝি, 2 cards can be drawn from a well shuffled pack in 52C2 ways. ঠিক আছে, which is the total number of outcomes. বলো, এবার আমাকে একটা কথা বলো, তোমাকে ইভেন্টটা কি চেয়েছে? বড় কোশ্চেন, at least one step. Let এইভাবে দেখো, এইভাবে লেখা হয়, এই কথাটাকে আমি যদি পড়ি, পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি, তাহলে এই কথাটাকে এইভাবে পড়া হয়, let capital A be the event denoting at least one spade. ছোট করে এইভাবে লেখা হয়, বাট তুমি যদি পুরো ল্যাঙ্গুয়েজে পড়তে চাও এভাবে পড়া হয়, দরকার লিখে রাখতে পারো, let capital A মানে এটা আর কি, denotes the event at least one spade, ঠিক আছে, বলো তো, দেন এবার ইভেন্টটা কি, মানে কমপ্লিমেন্ট অফ এ ইভেন্টটা কি? না 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 না,
at least one spade তাহলে তার No spade, no spade, right. তাহলে তুমি যখন নো স্পেড বলছো তাহলে স্পেড কটা আছে 13টা, তাহলে বাকি স্পেড ছাড়া কতগুলো আছে 39। তাহলে তুমি যদি নো স্পেডের প্রবাবিলিটি দেখো, নো স্পেড ইভেন্টের জন্য যে ইভেন্ট পয়েন্টগুলো, তাহলে ওই 39 এর মধ্যে থেকে দুটো চুজ করা হচ্ছে। বোঝা গেল? এই যে দেখো ছবি আঁকছি, টোটাল এটা ধরো যতগুলো কার্ডের সেট, এই অংশটা স্পেড আছে, এটা 13 স্পেডস, বাকি 39 আদার্স আছে অন্যান্য, ঠিক আছে? তুমি যখন নো স্পেড বলছো তখন দুটো কার্ড তুমি এখান থেকে চুজ করেছো, কতভাবে চুজ করতে পারো? 39C2, ঠিক আছে? চলো, সিন্স আচ্ছা for complement of A, the two cards are chosen CHOACN from 52 minus 13 equals to 39 other cards in 39C2 ways, which is the number of event points in A complement. Therefore, probability of A complement equals to 39C2 divided by bolo 52C2. Therefore, probability of A equals to 1 minus probability of A closer, complement, equals to 1 minus 39C2 by 52C2. ক্যালকুলেটরে ফেলো, ডেসিমেলে आंसर আসবে, বার করে লিখে দাও। আর যদি आंसर না বার করেও লেখো, এই পর্যন্ত যদি করো ফুল মার্কস পাবে, কারণ এটাই ম্যাটার করে, বাকিটা তো ক্যালকুলেটর করবে, তুমি থোড়ি করবে, বাকি ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর করবে, তো তার জন্য তোমায় কেন মার্কস দেবে? বুঝতে পারছো? তার জন্য ক্যালকুলেটরকে মার্কস দেওয়া দরকার, ঠিক আছে? এবার কোনো মানুষ যদি এই জিনিসগুলো চিন্তা ভাবনা না করে নাম্বার কাটে, তাহলে তাকে আমি কি করে টিচার বলবো? যে কাজটা ক্যালকুলেটর করছে তার জন্য তোমার নাম্বার কাটলো, তাকে আমি কি করে টিচার বলবো? ঠিক আছে? দেখো সেগুলো তো এক্সেপশনাল কেস, এই ধরনের মানুষ তো অনেক আছে, এদের নিয়ে চিন্তা করে তো লাভ নেই, যেটা আইডিয়াল হওয়া উচিত সেটা নিয়ে চিন্তা করবো না। বলো, হয়েছে? আচ্ছা, আমাদের কটা উইকেট আছে এখন? 1 2 3 4 5 6 7, 7টা উইকেট আছে। হ্যাঁ, অনলাইনে বেশিক্ষণ এরা করতেও পারে না, রবিবার চিকেন মাটনের ব্যাপার আছে, ঠিক আছে, ছুটির ব্যাপার আছে, ঠিক আছে? চলো, বললে তো হবে না, রবিবার সবার বাড়িতে একটু ব্যাপার থাকে, তাই না? চলো, তোমরা যে কষ্ট করে এসেছো এটাই অনেক, ঠিক আছে? চিকেন মাটন ট্রাই করে এসেছো, ব্যাপার মিটিয়ে এসেছো, চলো 4টে ছেড়ে দেবো। কটা অঙ্ক করানো যাবে? 7 6 হলো, 7 8 9 10, দেখি কটা করানো যায় 4টের মধ্যে, জানি। চল, হয়েছে তো? প্রবলেম নাম্বার 7। Two urns, URNS, urn মানে পাত্র, বিয়ের পাত্র নয়, জিনিসপত্র রাখার পাত্র। Two urns contain respectively contain 3 white, 7 red, 15 black balls. Answer. And 10 white, 6 red and 9 black balls. 6 red, 9 black balls. কমা দিলে, হ্যাঁ? And একটাই আছে।
One ball is drawn from each arm. Each arm. Find the probability that both the balls are of the same color. আচ্ছা একটু আমি বলে দিই, যে সময়ে আমি ওই জিনিসটা বোঝালাম আর কি, ওই প্রবাবিলিটির সিরিজের ব্যাপারটা বোঝালাম, ওটাকে গিয়ে কিন্তু বারবার ধরে দেখবে, নাহলে মাথায় থাকবে না, ভুলে যাবে। তুমি মনে থাকবে এতটুকু যে আমি কিছু একটা বলেছিলাম সিরিজ নিয়ে, বাট এক্স্যাক্টলি কি বলেছিলাম ভুলে যাবে। তো ওটাকে বারবার ধরে দেখবে, তবেই কিন্তু মাথায় থাকবে। ভিডিও থেকে বারবার চালিয়ে দেখবে, ঠিক আছে? আমি বারবার বলছি এই কথাটা, আগেও বলেছি, দেখবে কয়েকটা স্পেসিফিক জায়গা আছে যে জায়গায় আমি তোমাকে টাইম বলেছি যে ওই জায়গাটা রিপিটেডলি দেখবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো কিন্তু মাথায় থাকবে না, না হলে দেখলে তারপরে মনে থাকবে, নাহলে এক সপ্তাহ পরে কি মনে হবে সিরিজ কিছু একটা ছিল কিন্তু ভুলে গেছি, ঠিক আছে? চলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট both the balls are of the same color. চলো কোয়েশ্চেনটা পড়ো আগে। সুদীপ্তা, অঙ্ক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, চলো কোয়েশ্চেনটা পড়া যাক। কি বলছে কোয়েশ্চেন? টু আর্মস, দুটো কন্টেনার, পাত্র যেটাকে বলে, দুটো কন্টেনার, একটার মধ্যে এরকম আছে 3 হোয়াইট 7 রেড 15 ব্ল্যাক বলস, আর একটার মধ্যে 10 হোয়াইট 6 রেড 9 ব্ল্যাক বলস এরকম আছে। One ball is drawn from each arm. এইটা হচ্ছে তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট। এইটা তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট। One ball is drawn from each arm. This is the random experiment, ঠিক আছে? বলছে find the probability that both the balls are of the same color. এইটা হচ্ছে তোমার ইভেন্ট, ঠিক আছে? রেডি? চলো শুরু করা যাক। আচ্ছা একটু ছবিতে দেখিয়ে দিই, দেখো। Three white, 7 red, 15 black, আর 10 white, 6 red, 9 black এরকম আছে। তুমি কটা আছে এখানে? এখানে কটা আছে? টোটাল 25। এখানেও টোটাল 25। তুমি বলছো তোমার র্যান্ডম এক্সপেরিমেন্টটা দেখো এবার। 1, এটা ঘটনাটা তুমি লিখে নিলে, তাহলে এত বড় লাইনটা তোমায় পড়তে হচ্ছে না। ছবিটা এঁকে নিলে মানে উপরের লাইনটা পড়ার দরকার পড়ছে না, ঠিক আছে? এবার এইটা থেকে ভাবলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা থেকে একটা করে বল টেনে বার করছো। তা প্রথমটায় কটা বল আছে? একটা বল বার করছো। কত ভাবে বার করতে পারো? 50 হবে না, কারণ দুটো হাত আলাদা আলাদা আছে। তোমার দুটো হাত দিয়ে দুটো বল এখান থেকে টেনে বার করতে হবে। এটা কত ভাবে বার করতে পারো? 25C1 মানে 25 ভাবে। এটা কত ভাবে বার করতে পারো? 25C1 মানে 25 মানে 25 ভাবে। এটা গেল টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বা টোটাল নাম্বার অফ আউটকামস, ঠিক আছে? Find the probability that both the balls are of the same color. Same color এর বল হতে গেলে কি কি হতে হবে? হয় দুটো হোয়াইট, না হয় দুটো রেড, না হয় দুটো ব্ল্যাক। তাহলে আমরা তিনটে আলাদা আলাদা ইভেন্ট ধরে তাদেরকে কম্বাইন করব। একটা ইভেন্ট হচ্ছে দুটো হোয়াইট, একটা ইভেন্ট হচ্ছে দুটো রেড, একটা ইভেন্ট হচ্ছে দুটো ব্ল্যাক, ঠিক আছে? চলো স্যার 1 মাইনাস দুটো আলাদা করলে কি হবে? সেটাও হবে, বাট তাতে টাফ হবে, বড় হবে। আমরা কেন 1 মাইনাসটা করি? যাতে ছোট হয়। রিজনটা বোঝো, কেন 1 মাইনাসটা করি? যাতে খাটতে কম হয়। তুমি তো উল্টো বেশি খাটবে, ঠিক আছে? Let capital A denotes the event both balls are white, comma B denotes the event both balls are red, comma C denotes the event both balls are black. হলো?
ফেয়ার খাতা বুঝছো? হ্যাঁ সময় পাচ্ছ তো রাফ ফেয়ার দুটো আলাদা করার, আমি তো যত্ন করে লিখে দিচ্ছি, লাগবে না রাফ ফেয়ার করার, তুমি রিভিশনটা করো, ঠিক আছে? একটাই খাতা করো, যত্ন করে, আমি যখন ধরে লেখাচ্ছি না, আমি তো আর আলাদা করে কিছু অগোছালভাবে লেখাচ্ছি না, ধরে লেখাচ্ছি, তোমার লাগবে না ফেয়ার খাতা আলাদা করার, এটাই ফেয়ার খাতা করো, মানে তুমি এইভাবে লিখো না, একটু মেনটেন করে লেখো, দেখবে এটাই ফেয়ার খাতা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তুমি রিভিশনটা করো, যত রিভিশন দেবে তত মজবুত হবে, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? যত রিভিশন দেবে তত সলিড হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে 2 আচ্ছা, one ball can be drawn এবারে since 2 balls are to be drawn, since 2 balls are to be drawn from 2 urns containing 25 balls each, কারণ আমি প্রথম দিকে তুমি এত টাইম পাচ্ছ, তোমার মনে হচ্ছে ইউ হ্যাভ এনাফ টাইম, বাট এক সপ্তাহ যেতে দাও, তারপরে মনে হবে আই হ্যাভ নো টাইম, ঠিক আছে? পুরো তুমি কমপ্লিমেন্টারি ইভেন্টে পড়ে যাবে, ঠিক আছে? তো তখন এই এত ফেয়ার রাফ করার সুযোগ থাকবে না, তখন পরিষ্কার হ্যান্ডরাইটিং এ লেখো, ঠিক আছে? লিখে সেটাকে রিভিশন করতে থাকো, আদারওয়াইজ আর কোনো উপায় নেই, ঠিক আছে? ব্যাস, মানে এখন তুমি যে ইভেন্টে আছো এক সপ্তাহ পরে তার কমপ্লিমেন্টারি পড়ে যাবে, ন্যাচারালি পড়বেই, যখন বাকি সাবজেক্টগুলো চালু হয়ে যাবে, এখনো তো ডিএসসি চালু হয়নি, ডিএসসি চালু হয়ে যাবে তো এই সপ্তাহ থেকেই, তখনই বুঝতে পারবে, ঠিক আছে? Since 2 balls are to be drawn from 2 urns containing 25 balls each, then the sample space contains 25 into 25 number of event points. দাঁড়াও আমি একটু রিফিল করে নিই, ঠিক আছে? কালি শেষ হয়ে গেছে, তোমরা লেখো ততক্ষণ। তোমরা ভাবো এই ইভেন্টটা কতভাবে হতে পারে, এই ইভেন্টটা কতভাবে হতে পারে ভাবো। কি ভাবলে বলো? এই ইভেন্টটা কতভাবে হতে পারে বলো, কি ভাবলে? চারটাই ছেড়ে দেবো, ঠিক আছে? চারটের মধ্যে যতটা হবে হবে, মানে অঙ্কটা করে ছেড়ে দিতে হবে আর কি। ওই ঘড়ি ফার্স্ট আছে, ওটা দেখে লাভ নেই, ঠিক আছে? সব ওই ঘড়ি দেখছে। আচ্ছা বলো এই ইভেন্টটা কতভাবে হতে পারে? হ্যাঁ দেখো, তুমি দুটোই হোয়াইট বল তুলছো, তাহলে এখান থেকে তিনটে হোয়াইট বলের মধ্যে থেকে একটা তুলবে, তিন ভাবে তুলতে পারো, 3C1 মানে 3। এখানে 10টা হোয়াইট বলের মধ্যে থেকে একটা তুলবে, 10C1 মানে 10 ভাবে তুলতে পারো। তাহলে এই ইভেন্টটা হতে পারে 3 × 10 ভাবে। চলো, the event প্যারাগ্রাফ করে লিখো, the event capital A contains 3 × 10 equal to 30 event points. এটা বুঝেছো সবাই? বলো। তার নিচে লিখো, the event capital B contains 7 × 6 42 event points. ফার্স্ট এটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝেছো। the event capital C contains 15 × 9 কত হয় গো? 135 event points. বাস। এবার probability of A, probability of B, probability of C আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নাও। আমি অঙ্কটা মুছে করছি কারণ আর তো অঙ্ক করাতে পারবো না, এটাই লাস্ট। Therefore, probability of A কত বলো? 30/25 × 25 না মাল্টিপ্লাই করলেই হতো, যাই হোক ঠিক আছে। 625
মানে না করলেই কাটাকুটি করতে সুবিধা হবে না। তুমি থাক এরকমই থাক, কিছু করতে হবে থাক, পরে থাক, কাটাকুটি করতে হবে না, থাক, পরে দেখা যাবে। probability of B equals to 42/25 into 25. probability of C কাটাকুটি করার একটা চান্স থাকে না, ওই জন্য মাল্টিপ্লিকেশন করবে না এখানে। if you don't need করবে না, ঠিক আছে, করে আবার কাটতে হবে। লাস্ট 135/25 into 25, ঠিক আছে। now the required event is, বলো তো রিকোয়ার্ড ইভেন্টটা কি? যে ইভেন্ট ABC প্লাস হ্যাঁ, মানে A প্লাস B প্লাস তার মানে কি আইদার দুটোই হোয়াইট অর দুটোই রেড অর দুটোই ব্ল্যাক অর মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে প্লাস। বলো শুভাঙ্গী, বুঝলে রিকোয়ার্ড ইভেন্টটা কেন বলছি A প্লাস B প্লাস C? হ্যাঁ স্যার বুঝেছি। আইদার হোয়াইট অর রেড অর ব্ল্যাক, তার মানে A অর B অর C, অর মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে প্লাস, ঠিক আছে। therefore the required probability equals to probability of A plus B plus C equals, আচ্ছা A B C ইভেন্ট গুলো দেখো পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যদি দুটো রেড হয় তাহলে দুটো হোয়াইট কি করে হবে, আর যদি দুটো ব্ল্যাক হয় তাহলে দুটো রেড কি করে হবে? কি শতদল? তাহলে অ্যাডিটিভ রুল কাজ করবে। অ্যাক্সিওম 3 আমরা ওইসব অ্যাডিটিভ ফ্যাডিটিভ লিখবো না, ডাইরেক্ট অ্যাক্সিওম 3 লিখবো, ঠিক আছে। কেন লিখছি আমরা এটা? This is equals to, এবার দেখো সবকটা নিচে সেম আছে, ওই জন্য কাটাকুটি করতে বারণ করেছিলাম, ঠিক আছে। অ্যাড করে দাও। এবার তুমি 625 লিখতে পারো, কিন্তু লাস্টে আবার কাটাকুটি করতে হবে। 30 প্লাস 42 প্লাস 135, উপরে কত হলো দেখো তো, যোগ করো তো। 40 30 70 30 100 মানে 200 207 207 বাই 625। জানি না আর কাটাকুটি হবে কিনা, মনে হয় তো হবে না। আর করতে হবে না। ঠিক আছে, বাস বলো কারোর কোনো প্রশ্ন আছে? প্রবাবিলিটি ঝাক্কাস লাগছে? হ্যাঁ একদম ভেতরে ঢুকে বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যে কোথাও কম থেকে গেল, কিছু আনস্যাটিসফাইড মনে হচ্ছে? হচ্ছে না তো? বাস চলো লাগাও এবার নিজের দিমাগ লাগিয়ে এটাকে একদম 65 এ 65 স্কোর করো দেখি, ঠিক আছে। আমি একটা জিনিস বারবার বলছি, স্কোর তখনই ভালো হবে যত তুমি বেশি রিভিশন মারতে পারবে। সিম্পল কথা, রিভিশন মারো স্কোর ফাটিয়ে করবে, রিভিশনে খামতি থেকে যাবে তখন দেখবে স্কোর কমে যাবে। তুমি সে যতই বোঝো না কেন একটা পেপারকে, ঠিক আছে, নামতে চায় না, রিভিশন মারো দেখবে ঠিক নেমে যাবে, ঠিক আছে। চলো রেকর্ডিং আমি অফ করলাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো।